কালীঘাটের মন্দিরে যেতে হয়েছিল। দুর্বল গলায় বলেছিলুম, দেখো, সপ্তাহে একটা মাত্র রবিবার, সেও যদি। জবাব এলো, রবিবার না হলে তোমাকে ধরা যায় নাকি? বললুম, আমাকে ধর্তব্যের মধ্যে নাই আনলে। তোমার পুণ্যে আমারও তো অর্ধেক দাবি আছে। তুমি যাও, আমি বরং কি, প্রাণের বন্ধুরা আসবে, 12টা পর্যন্ত আড্ডা চলবে, চা সিগারেটের শ্রাদ্ধ হবে, এই তো। চালাকি নয়, অনেক কষ্টে আজ তোমায় ধরেছি, ওঠো। উঠতে হলো। রবিবারের কাগজ খুঁটিয়ে খুঁটিয়ে পড়বার স্বর্গীয় বিলাসিতা, অলস সকালের আমেজ, 2-1 বন্ধুবান্ধব এলে কিছুক্ষণ নিঃস্বার্থ পরচর্চা, সমস্তই গেল আজকের মতো। সান্ত্বনার বাণীও শুনতে পেলুম, সারাদিন তো আর কালীঘাটে বসে থাকতে হবে না, ঘণ্টাখানেক বাদেই ফিরে আসব। ঘণ্টাখানেকের অর্থ আমি জানি। ফেরবার পথে 2-1 আত্মীয়কে মনে পড়বে, অনেকদিন যাদের সঙ্গে দেখা হয় না। খুঁটিনাটি কেনাকাটাও বাদ পড়বে না। উদাস হয়ে 1 লাইন ইংরেজি কবিতা আবৃত্তি করতেই ঝাঁঝালো স্বরে শোনা গেল, কি বললে? খেয়াল ছিল না ও পক্ষেরও ইংরেজি জানা আছে। সামলে নিয়ে বললুম, চলো বেরোনো যাক। তারপর যথানিয়মে পুজো, পান্ডা, সিঁদুরের টিপ, ফুলের মালা। বেরিয়ে আসবার সময় বিরক্ত হয়ে ভাবছিলুম, লেখাপড়া যাই শিখুক, মা ঠাকুমার ট্র্যাডিশনকে মেয়েরা কোনো মতেই ছাড়তে রাজি নয়। দেখলুম ভিখারিদেরও ব্যবস্থা আছে, খুব সম্ভব 3-4 টাকার নয়া পয়সায় ব্যাগ ভর্তি করে আনা হয়েছে সঙ্গে। কিন্তু চাওয়া যেখানে অনন্ত, সেখানে মধ্যবিত্ত গৃহিণীর দাক্ষিণ্য কতক্ষণ চলে? 1 লাফে গাড়িতে উঠে বললেন, দাঁড়িয়ে আছো কেন? এরপরে গায়ের জামা ছিঁড়ে দেবে। আমি দাঁড়িয়েছিলুম সে কথা ঠিক, এক বুড়ি ভিখারিনীর দিকে আমার দৃষ্টি পড়েছিল। কোথায় যেন দেখেছি, মুখটা ভারী চেনা চেনা ঠেকল। বুড়ির চোখ দুটোতে ঘোলাটে হলুদ রং, ছানি পড়েছে মনে হলো। বাড়িয়ে দেওয়া শীর্ণ হাতটা অল্প অল্প কাঁপছে। ভাঙা গলায় বললে, গরিবকে কিছু দিয়ে যান বাবা, মা কালী আপনাকে 1000 গুণ ফিরিয়ে দেবেন। মা কালী কি দেবেন না দেবেন সে কথা ভাববার দরকার ছিল না। এতক্ষণ ভিখারিদের আমি কিছুই দিইনি, সে দায়িত্ব স্ত্রী নিয়েছিলেন। কিন্তু এইবার আমি পকেটে হাত দিলুম, একটা আধুলি আঙুলে ঠেকল, সেইটাই বের করে ফেলে দিলুম বুড়ির হাতে। স্ত্রী বললেন, কি হচ্ছে? তুমি আমার দানসত্র খুলে বসলে নাকি? রিজার্ভ ব্যাংক উজাড় করে দিয়েও কি ওদের খাই মেটাতে পারবে? ওঠো গাড়িতে। বলবার দরকার ছিল না, আধুলির প্রক্রিয়ায় তখন প্রাণান্ত হবার উপক্রম। বিদ্যুৎ বেগে গাড়িতে উঠে ড্রাইভারকে বললুম, অ্যাক্সিডেন্ট না ঘটিয়ে যত জোরে পারো চালাও। পুরনো গাড়ির বেসুরো কর্কশ আওয়াজের সঙ্গে রাজাবাবু বড়বাবুর আর্তরব ঘূর্ণির মতো মিলিয়ে গেল। কিন্তু ঘোলাটে হলুদ রঙের সেই ছানি পড়া চোখ, সেই কাঁপা হাতটা, সেই ভাঙা গলার আওয়াজ, মুখটা বড় বেশি চেনা চেনা ঠেকছে। কিছুতেই মনে করতে পারছি না, অথচ তারপর নানা কাজের ফাঁকে ফাঁকে অলস মুহূর্তের ছেঁড়া ছেঁড়া চিন্তায় রাত্রে ঘুম আসবার আগে ওই মুখটাকে জীবনের কোনো একটা অন্ধকার কোণা থেকে আমি খুঁজে বের করতে চেয়েছি। খুব একটা আগ্রহ নিয়ে নয়, অবসর সময় ক্রসওয়ার্ডের শব্দ খোঁজবার মতো, জিগস পাজেল মেলাবার মতো। উত্তরটা না পেলেও ক্ষতি নেই, কিন্তু কেমন একটা অতৃপ্তি যেন আছে। চেনা আচেনা কত মুখ ভিড় করে এলো, অচেনারাও বাদ গেল না। কেউ এলো কোনো ট্রেনের কামরার সহযাত্রিনী হয়ে, কেউ এলো প্রবাসের কোনো হোটেলের পাশের ঘর থেকে, কাউকে মনে পড়ল কোনো তীর্থের ধর্মশালায়। কোনো কোনো মুখের সঙ্গে 2-1টা রেখা হয়তো মিলল, কিন্তু শেষ পর্যন্ত কারো সঙ্গেই সম্পূর্ণ মেলাতে পারলুম না। মিলল না, কিন্তু ছবি আনলো। যেন একটা পিকচার গ্যালারির মধ্য দিয়ে চলতে চলতে আমি একটা মুখের সামনে দাঁড়িয়ে পড়লুম। পারুল কাকিমার ছবি, অনেক বেশি করে চেনা, অথচ সবচাইতে ঝাপসা। আর সেই অস্পষ্টতার আড়াল পারুল কাকিমা নিজেই সবচেয়ে বেশি করে টেনে দিয়েছিলেন। তাহলে ফিরে যেতে হলো নিজেদের গ্রামে। তখন যাওয়া খুব শক্ত ছিল না। একটা ধুধু নদী, তার নাম আড়িয়াল খাঁ। সেখানে ছোট একটা স্টিমার ঘাট। সেই ঘাটে নেমে নৌকো নদী বেয়ে কয়েক মাইল চলা, তারপর বাঁ দিকে খাল,
তার হলদে জল হিজল আর বেদবনের ছায়ায় কালো, তাতে জোয়ার ভাটা আসা যাওয়া, মাঝে মাঝে থালার মতো ভেসে ওঠা কাছিম, কখনো নৌকোর ভেতরে লাফিয়ে পড়া দুই একটা ছোট মাছ, গোটা 7 বাঁক। সুপুরি আর নারকেল গাছের ফাঁকে আমাদের চণ্ডীমণ্ডপ আর নাট মন্দির, দাঁড়ে কয়েকটা টান, লগিতে গোটা কয়েক খোঁচা, আমাদের বাড়ির খাট। ভূগোলের হিসেবে কলকাতা থেকে হয়তো 200 মাইলের কিছু বেশি, কিন্তু এখন গ্রহান্তরের ওপারে। সেই গ্রাম, আমার কৈশোর, আমার পারুল কাকিমা। পারুল কাকিমাদের বাড়ি খালের ওপারে। একটা বাঁশের সাঁকো পেরিয়ে যেতে হতো সেখানে। বাড়ির সামনে ছিল একটা থমথমে বাঁশবন। সেই বাঁশবনটার ভেতর দিয়ে যেতে দিন দুপুরে কেমন ছমছম করত শরীর। হঠাৎ হাওয়া দিত এক একটা, বাঁশের শুকনো পাতা পাক খেয়ে খেয়ে উঠতে থাকতো, কাঁচা বাঁশের কেমন একটা গন্ধ ভেসে বেড়াতো, হাওয়ার তালে তালে কটকট খড়খড় করে আওয়াজ উঠত। এই বাঁশবনের ভেতরেই একবার বিকেলে আমি একটা প্রকাণ্ড বনবিড়াল দেখেছিলাম। একটা শুকনো বাঁশের গায়ে নখ আঁচড়াচ্ছিল সে, কড়কড় করে আওয়াজ হচ্ছিল আর নখের টানা টানা দাগ পড়ছিল বাঁশটাতে। আমার পায়ের শব্দে চমকে সে ফিরে তাকিয়েছিল আমার দিকে। লাল টুকটুকে মুখটাকে ফাঁক করে ফ্যাঁস করে আওয়াজ তুলেছিল একটা, তারপর এক লাফে কোথায় যেন হারিয়ে গিয়েছিল। আর একবার ফাগুন মাসের সকালে যখন বাঁশবনের এখানে ওখানে গুচ্ছ গুচ্ছ ভাটফুল ফুটেছে, তখন আমি ওখানে মস্ত একটা খরিস গোখরোর সঙ্গে একটা বেজিকে লড়াই করতে দেখেছিলুম। বেজিটা যেন ফুলে 8 গুণ হয়ে উঠেছিল। থেকে থেকে সাপটার রক্তে বাঁশের শুকনো পাতাগুলো রাঙা হয়ে গিয়েছিল। গ্রামের পুরনো দিঘি, তাদের পাড়ে পাড়ে চিতার উপর মর দেয়া, কত সকাল দুপুর সন্ধ্যায় রাতে সেই সব নির্জন দিঘির ধার দিয়ে গেছি। শীতের ভোরে চুরি করেছি খেজুর রস, কোনোদিনও ভয় পাইনি। কিন্তু পারুল কাকিমাদের বাড়ির সেই বাঁশবনটা ভরা দিনের আলোতেও সারা শরীরে কেমন একটা শিরশিরানি বইয়ে দিত। জোর পায়ে বাঁশবাগান পেরিয়ে যেতুম, তারপরেই দেখতে পেতুম বলরাম কাকাকে। একটা জলচৌকিতে বসে তামাক টানতেন। পাশেই বাঁধা আছে বাড়ির সাদা ছাগলটা, বুড়ি হয়ে গেছে, তার দাড়ির রংটা পর্যন্ত লাল। বলরাম কাকা তামাক খাচ্ছেন আর মাঝে মাঝে হাত বোলাচ্ছেন তার গায়ে। দেখেই জিজ্ঞেস করতেন, কিরে, কি চাই? কিছু না, ঘুরে বেড়াচ্ছিস শুধু শুধু? স্কুল নেই? স্কুল ছুটি? কি স্কুলই হয়েছে সব। বলরাম কাকা মুখটা বাঁকাতেন। লেখাপড়ার পাঠ তো উঠেই গেল দেশ থেকে। মাস্টারগুলো সব মাইনে নেবার জন্যেই মুখিয়ে রয়েছে সব। ছ্যা ছ্যা ছ্যা। বারে, রবিবারেও ছুটি থাকবে না? রেখে দে রবিবার, তোদের সব বাড়ি সমান। লেখাপড়া কিছু করিস? কোটাকে নামিয়ে জলচৌকির আরেক ধারে ঠেকান দিয়ে রেখে জিজ্ঞেস করতেন, তুই তো ক্লাস 9-এ পড়িস, তাই না? আচ্ছা বল দেখি, এই ধাঁধাটার মানে কি? দেবরাজ ময়াদৃষ্টং বাড়িবারণ মস্তকে ভয়তী অর্ঘ্যপত্রাণী অহং চ বনহস্তিনী। আমি বিরস দৃষ্টিতে বলরাম কাকার দিকে তাকিয়ে থাকতুম। এইরকম গোটা কয়েক সংস্কৃত উদ্ভট শ্লোকই লোকটার পুঁজি। কতদূর লেখাপড়া করেছেন জানি না, নিচের দিকের কয়েকটা ক্লাসেরও চৌহদ্দি পেরিয়েছেন বলে শুনিনি। কোনো কালে পাঠশালার পণ্ডিতের মুখে এগুলো শুনে থাকবেন। এদের ভাঙিয়েই আমাদের জব্দ করতে চেষ্টা করতেন। শ্লোকটা আর ওর ব্যাখ্যা আরও অন্তত 50 বার আমি শুনেছি, কিন্তু বলরাম কাকার সঙ্গে কথা বাড়াতে আমার প্রবৃত্তি হতো না। আসল কথা, লোকটাকে আমার কোনোদিন ভালো লাগেনি। কেমন মনে হতো ওই বাঁশবনটা পেরিয়েই আমি ওকে দেখতে পাই, আর ওই বাগানটার ভয় ধরানো রহস্যের সঙ্গে বলরাম কাকার কোথায় কি একটা সম্পর্ক আছে। ওর বাঁ হাতের আঙ্গুলগুলো কখনো স্থির থাকতো না, সবসময় নড়ত। আর তাই দেখে আমার খামোকা মনে হতো যেন কোথা থেকে একটা হাঁস চুরি করে খেয়ে বনবিড়ালটা শুকনো বাঁশের গায়ে ঘষে ঘষে নখে শান দিচ্ছে। বলরাম কাকার চোখ এক ধরনের অদ্ভুত খুশিতে পিটপিট করত। কিরে, বলতে পারলি নে তো? পারি, আপনার কাছেই শুনেছি অনেকবার। শুনেছিস নাকি? তাহলে এইটে কি বলতো? আর একটা উদ্ভট শ্লোক, এবং এটাও 50 বার শোনা। বিরক্ত হয়ে চলে যাওয়ার উপক্রম করতেই বলতেন, যাচ্ছিস কোথায়? ওই তো একটা মোড়া রয়েছে ওখানে,
একটু বস না, গল্প করি। গল্প করার লোক বেশি তার জুটতো না। বলরাম কাকা ঠিক অসামাজিক ছিলেন কি না জানি না, কিন্তু গ্রামের লোক সাধ্যমতো তাকে এড়িয়ে চলতো। তাছাড়াও তিনি না হয় সারাদিন হুঁকো হাতে বসে থাকতে পারেন, আর সকলেরই কিছু না কিছু কাজকর্ম আছে, কাজেই আমাদের কাউকে পেলে আর ছাড়তে চাইতেন না। আমাদের দারুণ খারাপ লাগতো, কিন্তু এড়িয়ে চলার উপায় ছিল না। বসেই যেতে হতো খানিকক্ষণ। বলরাম কাকা হুকোয় টান দিয়ে একটা উঁচু দরের আলোচনা শুরু করতে চাইতেন। বল দেখি, শাস্ত্রের মধ্যে শ্রেষ্ঠ কি? ক্লাস 9-এ পড়ি, পড়তে হয়েছে অনেক দিন। জবাব দিতুম বেদ। হলো না, শাস্ত্রের সেরা হচ্ছে তন্ত্র। তর্ক করার বিদ্যে নেই, নিরুপায় ক্রোধ নিয়ে চুপ করে থাকতুম। আর বলরাম কাকা গলা নামিয়ে বলে যেতেন, বুঝলি, তন্ত্র হচ্ছে সাধনার সবচেয়ে কঠিন রাস্তা, তাই ওর নাম বীরাচার। মানে একমাত্র বীরেরাই এই সাধনার অধিকারী। আর জপ তপ পুজো এসব হলো দুর্বলের ধর্ম, সেজন্য এদের পাশ্চাচার বলে। সেজন্যই তো আমি তান্ত্রিক। আমি একবার চোখ তুলে চেয়ে দেখলুম বলরাম কাকার দিকে। তিনি তান্ত্রিক এ কথা বলে দিতে হয় না বাইরে থেকে। সবসময় হাঁটু পর্যন্ত একটা লাল কাপড় পরে থাকেন, গলায় আর বাহুতে মোটা মোটা রুদ্রাক্ষের মালা, কপালে খানিকটা গলানো সিঁদুর ল্যাপটানো, যেন রক্ত মাখানো হয়েছে মনে হতো। কিন্তু এত সব ভয়ঙ্কর সাজ পোশাকেও বলরাম কাকাকে যথেষ্ট ভীতিকর বোধ হতো না। রোগা হাড় বের করা কালো চেহারা, শীতকালে হাঁপানির টানে কষ্ট পেতেন। সেই বয়সেই বঙ্কিমের কপালকুণ্ডলা পড়া হয়ে গিয়েছিল আমার। বালিয়াড়ি শিখরে সেই দীর্ঘকায় মনুষ্যমূর্তির সঙ্গে বলরাম কাকার সাদৃশ্য কল্পনা করা কঠিন হতো। আমার শুধু ওর বাঁ হাতের কালো কালো রোগা আঙ্গুলগুলোকে পানি জোকের মতো কিলবিল করতে দেখে ঠিক ভয় করতো না। একটা বিশ্রী অস্বস্তিতে শরীর শিরশিরিয়ে উঠত। জিজ্ঞেস করতুম, সব সাধনা করেছেন আপনি? এখনো করিনি, কিন্তু করব। মুশকিল কি জানিস, তার বায়নাক্কা অনেক। চণ্ডালের সব চাই, তার অপঘাতে মরা চাই, জুতমতো অমাবস্যার রাতে পাওয়া চাই, তার সঙ্গে আরো কিছু চাই। মানে সেসব তোকে বলা যাবে না, যদি কোনোদিন শিষ্য হোস তখন জানতে পারবি। একগাল হাসতেন বলরাম কাকা। কিরে, চেলা হবি আমার? আপনি তো আগে সিদ্ধিলাভ করুন, তারপর দেখা যাবে। ও, আমার কথায় বুঝি বিশ্বাস হলো না? দাঁড়া, দেখবি দেখবি। কোটায় টান দিতে গিয়ে দেখতেন আগুন নিভে গেছে, তখন ডাক ছাড়তেন, তারা তারা তারিণী। দুটো কাজ হতো একসঙ্গে। একদিকে ব্রহ্মময়ী ডাক পেতেন, অন্যদিকে বেরিয়ে আসতেন তারা মাসিমা। তারা মাসিমা জিজ্ঞেস করতেন, কি হলো, এত চেঁচামেচি কেন? কলকেটা একটু বদলে দেবে? সারাদিন তামাক খাওয়া আর বকবক করা ভালো লাগে? কি আর করব বলো? মিহি গলায় জবাব দিতেন বলরাম কাকা। মানে ঠিক বকবক করা নয়, একটু তন্ত্র নিয়ে আলোচনা করছিল মোর সঙ্গে। চুলোয় যাক তন্ত্র। তারা মাসিমা কুটি করতেন, নিজে তো গোল্লায় গেছই, এই বাচ্চা ছেলেটার মাথা খেতে চাও? কালি কালি, কি যে বলো। বলরাম কাকা নিভে যেতেন। এসব কথা আবার কেন? যাও না লক্ষ্মীটি, চট করে একটু তামাক সেজে আনো। এরই মধ্যে আমি লক্ষ্য করতুম কখন দরজার সামনে পারুল কাকিমা এসে দাঁড়িয়েছেন। প্রায় কোনো কথা বলতেন না, যেমন নিঃশব্দে এসে দাঁড়াতেন তেমনই আস্তে আস্তে ছায়ার মতো সরে যেতেন। কেন আসতেন, কি দেখে চলে যেতেন, সে কথা তিনিই শুধু বলতে পারেন। পারুল কাকিমা বলরাম কাকার স্ত্রী। বয়স কত জানি না, কিন্তু বলরাম কাকার পাশাপাশি অনেক বেশি ছেলে মানুষ বলেই মনে হতো তাকে। ছেলেপুলে ছিল না, রান্না করে দাওয়ানি গিয়ে ধান সেদ্ধ করে চিড়ে কুটেই তার দিন কাটত। তারা মাসিমা ছিলেন তারই দুঃসম্পর্কের বোন। তারা মাসিমা কি করে এই সংসারে এসেছিলেন জানি না, কি কাজ যে তিনি করতেন তাও বলতে পারি না। শুধু মনে হতো বলরাম কাকাকে তামাক জোগানোই তার একটিমাত্র উদ্দেশ্য। যতদূর মনে পড়ে, আমি কোনোদিন পারুল কাকিমাকে তারা মাসিমার সঙ্গে কথা কইতে পর্যন্ত দেখিনি। পারুল কাকিমাকে সুন্দরী বলা যায় না, মোটামুটি শান্তশিষ্ট গেরস্ত মেয়ের চেহারা, কিন্তু তারা মাসিমাকে একবার দেখলে ভোলা শক্ত। আগুনের মতো গায়ের রং, টানা টানা চোখ, চুলের গোছা পিঠ ছাপিয়ে প্রায় হাঁটু পর্যন্ত নেমে এসেছে। চোখের তারা দুটোয় কেমন একটা নীলচে আভা, মনে হতো সে দুটো সবসময় ঝকঝক করছে।
আর আশ্চর্য রুক্ষ আর চড়া ছিল তার গলার আওয়াজ। মেয়েদের এমন কঠিন নীরস স্বর জীবনে আমি কখনো শুনিনি। মাকে বলতে শুনেছি, অতি বড় সুন্দরী না পায় বর, তাই বিয়ের 1 বছরের মধ্যে ওর স্বামীকে সাপে কাটল। তারা মাসিমা ছিলেন বিধবা, খুব সম্ভব 3 কুলে কেউ ছিল না তার, তাই আশ্রয় নিয়েছিলেন বলরাম কাকার সংসারে, কিন্তু খুব চোটপাটেই থাকতেন। বলরাম কাকাকে ঘন ঘন তামাকের যোগান দিতেন, ধমক দিয়ে বলতেন, রাত দিন হুঁকো মুখে বসে থাকা আর বকবকানি, পেটের ভাত হজম হয় কি করে? হয় হয়, আমি তান্ত্রিক, সাধনার জোরে সব করতে পারি। ভ্রুকুটি করে তারা মাসিমা বলতেন, মরণ। আর কখনো কখনো দোরগোড়া এসে দাঁড়াতেন পারুল কাকিমা, স্থির শান্ত দৃষ্টিতে চেয়ে থাকতেন এদের দিকে। মাঝে মাঝে নিঃশব্দে সরে যেতেন, কখনো বা আমাকে ডেকে বলতেন, অন্তু, আমার একটু কাজ করে দিবি? বলরাম কাকার বকুনির হাত থেকে বাঁচবার জন্যেই আমি তৎক্ষণাৎ উঠে পড়তুম, চলে যেতুম বাড়ির ভেতরে। পারুল কাকিমা আমাকে ডেকে নিয়ে যেতেন চিঠি লেখার জন্যে। নিজে লেখাপড়া একেবারেই জানতেন না তা নয়, কিন্তু হাতের লেখা ছিল কাঁচা আর বড় বড়, একখানা পোস্টকার্ডে কয়েক লাইনের বেশি ধরত না। আর আমি খুদে খুদে অক্ষরে অনেক কথা লিখতে পারতুম। পোস্টকার্ডের 1.5 পিঠেই একখানা এনভেলপের কাজ হয়ে যেত। শুধু পারুল কাকিমারই নয়, পাড়ার অনেকেরই চিঠি লেখায় আমার ডাক পড়ত। বাড়ির ভেতরে ডেকে নিয়ে গিয়ে আমাকে চিড়ের মোয়া, নারকেলের নাড়ু আর গঙ্গাজলি এইসব খেতে দিতেন। খাওয়া হয়ে গেলে বলতেন, আমাকে একখানা চিঠি লিখে দে। চিঠি লিখতেন তার বাবার কাছে, গ্রাম খলিশাকোটা, জেলা বাখরগঞ্জ। আমি বাখরগঞ্জের বদলে বরিশাল লিখতুম। স্কুলে পড়তে গিয়ে আমি জেনেছিলুম আজকাল আর বাখরগঞ্জ লেখার রেওয়াজ নেই, বরিশাল লিখতে হয়। কি লেখা হতো চিঠিতে? বাবা, তুমি একবার অবশ্য আসিবে, আজ কতদিন তোমাকে দেখি না, আমারও সংসার ফেলিয়া যাইবার উপায় নাই, মরণ না হওয়া পর্যন্ত এখান হইতে আমি নিস্তার পাইব না, ইহারা আমাকে নিয়া যাইবে না। এই পর্যন্ত লিখে আমার খুব খারাপ লাগতো। কলম থামিয়ে জিজ্ঞেস করতুম, আপনি কেন বাপের বাড়ি যান না কাকিমা? বলরাম কাকাকে বললেই তো পারেন। ও যাবে না। কেন যাবে না? কাজকর্ম তো কিছুই নেই, বসেই তো রয়েছেন রাত দিন। এই কথা অনেকবার আমি জিজ্ঞেস করেছি, কিন্তু পারুল কাকিমা কোনোদিন কোনো জবাব দেননি। এড়িয়ে গিয়ে বারবার বলেছেন, অত কথায় তোর কি দরকার রে, যা বলছি লিখে যা। এরই মধ্যে আমি দেখতুম তারা মাসিমা উঠোন দিয়ে চলে যাচ্ছেন। যেতে যেতে চেয়ে দেখলেন আমাদের দিকে। রোদ লেগে চোখের নীলচে তারা দুটো তার জ্বলে উঠল একবার, যেন ছড়িয়ে পড়ল কয়েকটা আগুনের ফুলকি। মনে হয়েছে পারুল কাকিমা যেন একবার দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরলেন, যেন শ্বাস বন্ধ করে বসে রইলেন কয়েক সেকেন্ড। তারপর তীব্র স্বরে ফিসফিসিয়ে বললেন, লিখে যা অন্তু, লিখে যা, তাড়াতাড়ি লেখ। অস্বীকার করব না, বলরাম কাকার সংসার নিয়ে একটা চাপা সন্দেহ আমার মনের মধ্যে ফেনিয়ে উঠেছিল। আমি তখন সেই বয়সে পা দিয়েছি যখন জীবনের আরেকটা উপকূল চোখের সামনে ছায়ার মতো ফুটে উঠেছে, আর তার অস্পষ্ট আভাসের ওপর আমার মনের রং পড়ছে। আমি উপন্যাস পড়তে শুরু করেছি। মতিবিবি আর কপালকুণ্ডলার সম্পর্ক অনেকটা অনুমান করতে পারি। বড়দের কথাবার্তার ভেতর থেকে অনেক ইঙ্গিত তখন খুঁজে পাই। একদিন দুপুরে আমাদের বাড়িতে মেয়েদের আসর বসেছিল। আমি বাইরে থেকে ভেতরে ঢুকতে গিয়ে শুনতে পেয়েছিলুম রায়বাড়ির রাঙা জেঠিমা চিৎকার করে বলছেন, পারুল বলেই সহ্য করে, আর কেউ হলে এতদিন ঝাঁটা মেরে ওই বলাকে। আমাকে ঢুকতে দেখেই তিনি থেমে গিয়েছিলেন। মা বলেছিলেন, অন্তু, যা এখান থেকে, মেয়েদের কথার ভেতর পুরুষ মানুষের দাঁড়াতে নেই। সেই দিন থেকে আমি অনেকটা সচেতন হয়ে উঠেছিলুম। কতগুলো ছায়া আমার সামনে রূপ নিতে লাগলো। মানুষের মনের অরণ্য সেই প্রথম তার জটিল অন্ধকারে আমাকে আকর্ষণ করল। বলরাম কাকাকে এর আগে আমার ভালো লাগতো না, এরপর থেকে যেন তার সম্পর্কে একটা তীব্র বিদ্বেষ আমি অনুভব করতে আরম্ভ করলুম। ডাকলেও আমি আর বসতুম না, কাজ আছে বলে জোর পায়ে বেরিয়ে যেতুম জায়গাটা। তারা মাসিমা বিশেষ কথা বলতেন না আমার সঙ্গে, শুধু মনে হতো তার নীলচে উগ্র চোখ দুটো থেকে থেকে আমার দিকে তাকিয়ে জ্বলে উঠত। বুঝতে পারতুম আমাকে তিনি পছন্দ করেন না, হয়তো একটু কারণ ছিল।
একবার শ্রাবণ মাসে আমাকে ডেকে বলেছিলেন, আজ সন্ধেবেলা এসে একবার একটু মনসামঙ্গল পড়ে দিয়ে যাস তো। আমার চোখ দিয়ে জল পড়ছে, কাল থেকে পড়তে পারছি না। ওদিকে সংক্রান্তি তো এসেই গেল। পয়লা শ্রাবণ থেকে আমাদের দেশে মনসামঙ্গল পড়বার রেয়াজ। সংক্রান্তিতে মনসা পুজোর দিনে সে পড়া শেষ করতে হয়। সন্ধ্যের পরে ওই বাঁশবন পেরিয়ে এই বাড়িতে আসতে আমার প্রচুর আপত্তি ছিল। সংক্ষেপে বললুম, সন্ধ্যের সময় আমার স্কুলের পড়া আছে, আমি আসতে পারবো না। তারা মাসিমার নীলচে চোখ দুটো ধকধক করে উঠল। সেই অদ্ভুত কর্কশ গলায় বললেন, তা পারবি কেন? পারবি কেবল ঘন্টার পর ঘন্টা পারুল কাকিমার চিঠি লিখতে। তাতে তোর লেখাপড়ার একটুও ক্ষতি হয় না? আমি জবাব দিইনি। চলে আসতে আসতে দুটি মিষ্টি সম্ভাষণ শুনেছিলুম পিছন থেকে, লক্ষ্মী ছাড়া বাঁদর। বলরাম কাকার বাড়িতে যাওয়ার জন্যে আমার যে বিন্দুমাত্র আকর্ষণ ছিল তা নয়। ওদের সঙ্গে আমাদের দুঃসম্পর্কের আত্মীয়তাও ছিল না। কাকা ডাকতুম নিতান্তই গ্রাম সুবাদে। ওদের ওখানে আমার আসা যাওয়াও বাড়ির লোকে পছন্দ করতো না। আমিও ইচ্ছে করে যেতুম না। পাল পেরিয়ে কোথাও যেতে গেলেই বলরাম কাকার বাড়ির ওপর দিয়ে পা বাড়াতে হতো, আর সঙ্গে সঙ্গেই ডাক পারতেন, এই শোন শোন, আয় এদিকে। তারপরেই গোটা কতক উদ্ভট শ্লোক, স্কুলের পড়াশোনার নিন্দে আর তন্ত্রশাস্ত্রের আলোচনা। কথা বলতে বলতে বাঁ হাতের সেই পানি জোকের মতো লিকলিকে আঙ্গুল দিয়ে গা চুলকোতেন। রোগা কালো কালো খড়ি ওঠা পায়ে নখের দাগ পড়ে যেত। ঠিক মনে হতো একটা বন বেড়াল হাঁস চুরি করে খেয়ে শুকনো বাঁশের ওপর আঁচড় কেটে কেটে থাবায় শান দিচ্ছে। আরেকটি রবিবারের ছুটি। ওই বাঁশবন ছাড়িয়ে চলেছি ওপারের এক বন্ধুর বাড়িতে। একবার আর চোখে তাকিয়ে দেখলুম বলরাম কাকা ওখানে বসে নেই, জলচৌকিও নেই। শুধু বাড়ির বাচ্চা রাখাল আক্তার বসে বসে গরুর জাবনা কাটছে। চলে যাচ্ছি, পিছন থেকে ডাক শুনলুম, অন্তু। দেখি পারুল কাকিমা দোরগোড়ায় দাঁড়িয়ে। পারুল কাকিমা ডাকলে চলে যাওয়া যায় না, আমাকে ফিরতে হলো। অর্ধচেতনভাবে আমি জানতুম এই বাড়িতে দুটো দল আছে, একদিকে বলরাম কাকা আর তারা মাসিমা, আর একদিকে পারুল কাকিমা একা। আমিও মনে মনে পারুল কাকিমার সঙ্গে যোগ দিয়েছি, কিন্তু কেন দিয়েছি সে আমার নিজেরও জানা নেই। আর তারা মাসিমা সে কথা জানে, তার চোখের দৃষ্টি দেখেই আমি তা বুঝতে পেরেছিলুম। আমি কিছু বলবার আগেই পারুল কাকিমা বললেন, একটা চিঠি লিখে দিয়ে যাবি? আচ্ছা। তিনজনের এই বাড়িটি এমনিতেই নির্জন, আজকে আরো ফাঁকা ঠেকল। বলরাম কাকাকে দেখতে পেলুম না, তারা মাসিমাকেও না। দাওয়ায় বসে আমি জিজ্ঞেস করলুম, কাকা কোথায়? একটু চুপ করে রইলেন পারুল কাকিমা, তারপর বললেন, শিষ্যবাড়ি গেছেন। বছরে একবার করে বলরাম কাকা শিষ্যবাড়ি যেতেন। পূর্বপুরুষের কাছ থেকে এই ভাগ্যটুকু তার পাওয়া। বরিশাল ফরিদপুরে কখর শিষ্য তাদের ছিল। একবার করে সেসব জায়গায় ঘুরে আসতেন, যা পেতেন দু হাতে কুড়িয়ে আনতেন। তারপর বাড়িতে বসে জমির ধান, পুকুরের মাছ আর রাত দিন তামাক টানা। এই মাস দেড়েকেই যা কিছু নড়ে চড়ে বেড়াতেন তিনি। আমি বললুম, এ সময় তো কাকা শিষ্যবাড়ি যান না? পারুল কাকিমা বললেন, না গিয়ে উপায় ছিল না। কথার স্বরে আমি চমকে উঠলুম। পারুল কাকিমার মুখের চেহারা সম্পূর্ণ বদলে গেছে। চোয়ালের হাড় দুটো খুব শক্ত হয়ে উঠেছে। দাঁতে দাঁত চেপে হঠাৎ বলে উঠলেন, আমাকে খানিক বিষ এনে দিতে পারিস অন্তু? কাকিমা, তোকে আর চিঠি লিখতে হবে না, তুই যা। আমি ভয় পেলুম। আমার মনে হলো আসবার সময় বাঁশবনের ভেতর কেমন যেন একটা ভুতুড়ে হাওয়া দিচ্ছিল। বাঁশি কঞ্চিতে কটকট খড়খড় করে আওয়াজ উঠছিল। কোথায় যেন একটা দাঁড়কাক রাক্ষুসে গলায় খা খা করে ডেকে চলেছিল। আমি অনুভব করলুম বাঁশবাগান থেকে যেন কি একটা অদ্ভুত ছায়া আমার সঙ্গে সঙ্গে এ বাড়িতে চলে এসেছে। বাইরে আক্তার খসখস করে জাবনা কাটছিল। শুকনো হাওয়ায় সেই খড়কাটার আওয়াজ যেন বনবেড়ালের নখের আঁচড়ের মতো আমার কানে বাজতে লাগলো। আমি উঠে দাঁড়াতেই পারুল কাকিমা শক্ত করে আমার কাঁধটা চেপে ধরলেন, বললেন, তুই তো বড় হয়ে গেছিস, আমাকে এই নরক থেকে উদ্ধার করতে পারিস। কি বলতে যাচ্ছিলুম, কিন্তু চোখ তুলেই নামিয়ে নিলুম আমি। পারুল কাকিমার দিকে তাকানো যাচ্ছে না। তারা মাসিমার চোখেও অত আগুন আমি কোনোদিনও দেখিনি। পরক্ষণেই আমার কাঁধে একটা ধাক্কা দিয়ে বললেন, যা বেরো, আর কখনো এখানে আসিসনি। এ বাড়িকে পিশাচে পেয়েছে, তোর রক্ত শুষে খেয়ে ফেলবে।
সেদিন আমি 1.5 মাইল ঘুরে বাড়ি ফিরেছিলুম। ওই বাঁশবনের ভেতর দিয়ে সাঁকো পার হতে আমার আর সাহস হয়নি। সারা গ্রামে ঝড় উঠল তার পরের দিন। খুন খুন হয়েছে তারা মাসিমা। গ্রামের বুনোপাড়ার 2জন লোক বাঁশি তৈরি করবার জন্যে তলতা বাঁশ কাটতে গিয়েছিল বাঁশবনে। বাগানের যে দিকটাতে সচরাচর কেউ যায় না, সেদিকটাতে বাঁশবনের সঙ্গে ঝোপঝাড় আর বেতবন মিশে একাকার হয়ে গেছে। যেখানে খালের কালো জল চওড়া হয়ে বাঁক নিয়েছে একটা, পাশের ঢালু জমিতে একটুখানি জলার মতো সৃষ্টি হয়ে অজস্র কলমির ফুল ফুটেছে আর গজিয়ে উঠেছে হোগলার জঙ্গল। সেখানে দিনে দুপুরেই নরম কাদার ভেতর থেকে 2-3টে শেয়াল কি যেন টেনে তুলছিল। বুনোরা পাশে ডিঙি ভিড়োতেই শিয়ালেরা ছুটে পালালো। তখন দেখা গেল কলমির ফুল রক্তে মাখা, হোগলার বনে রক্তের ছিটে। জায়গায় জায়গায় কাদার রং পোড়া ইটের মতো লাল। আর দেখা গেল প্রায় উলঙ্গ একটা মানুষের শরীর। টকটক করছে গায়ের রং, এক মাথা ছড়ানো চুলের গদির ওপরে যেন শুয়ে আছে সে। তার দীর্ঘ সাদা গলাটার 12 আনা অংশ মুরগি জবাই করার মতো নিপুণ হাতে কাটা। তাদের আকাশ ফাটানো চিৎকারের 2 মিনিটে গ্রামের সব লোক জড়ো হয়ে গেল সেখানে। আমাদের স্কুল ছুটি হয়ে গেল। পোস্টমাস্টার ছুটে এলেন ডাকঘর বন্ধ করে। এলেন ইউনিয়ন বোর্ডের মেম্বার রায়জাঠা, এলো দফাদার, এলো চৌকিদার। আরও কয়েক ঘন্টা পরে দলবল নিয়ে দেখা দিলেন গৌরনদী থানার দারোগা। সেই দুঃস্বপ্নের মতো বিভৎস দিনটার প্রত্যেকটা মুহূর্ত পর্যন্ত যেন আজ মনে করতে পারি। দারোগা লাশ দেখলেন, লোক তাড়িয়ে সেখানে পুলিশ চৌকিদারের পাহারা বসালেন। তারপর সোজা চলে গেলেন বলরাম কাকার বাড়ি। সেখানে নাকি পারুল কাকিমা বলেছিলেন বলরাম কাকা 4 দিন হলো শিষ্য বাড়ি গেছেন। রাতের বেলা তারা মাসিমা কখন কেন ঘর থেকে বেরিয়ে গিয়েছিলেন আর ওই বাঁশবনেই বা কেন গিয়েছিলেন তা তিনি জানেন না। তারা মাসিমাকে কে খুন করতে পারে তাও তিনি বলতে পারেন না। তাদের কোনো শত্রু নেই। তারা মাসিমা তার দুঃসম্পর্কের বোন, বালবিধবা। এই সংসারে 5-6 বছর ধরে আছেন। তার স্বামী অনাথা দেখে নিয়ে এসেছিলেন। না, কোনো ঝগড়াঝাটি ছিল না। তারা মাসিমার সঙ্গে বাইরের কোনো যোগাযোগ ছিল কিনা তাও তার জানা নেই। আরও কার কার সব জবানবন্দি নিয়ে দারোগা চলে গেলেন। সঙ্গের নৌকোয় চলল কলাপাতা আর কয়লার গুঁড়ো দিয়ে জড়ানো একটা অদ্ভুত জিনিস। শুধু কলাপাতার ফাঁক দিয়ে তা থেকে খানিকটা জটবাঁধা এলো চুল বাইরে ছড়িয়ে পড়েছে। তারা মাসিমার লাশ। বলরাম কাকা নাকি কি করে খবর পেয়ে দিন 7 পরে ফিরে এসেছিলেন। নৌকো থেকে নেমেই কি সর্বনাশ হলো বলে অজ্ঞান হয়ে পড়েন। পুরো 3 ঘন্টা পরে তার জ্ঞান ফিরে আসে। দারোগা তাঁকেও ডেকে পাঠিয়েছিলেন গৌরনদী থানায়। বলরাম কাকা কি বলে এলেন জানি না, দারোগাকে আরো বার 2 আমাদের গ্রামে দেখা গেল। তারপর সমস্ত ব্যাপারটাই ধামাচাপা পড়ল। আর গ্রামের লোকের মুখে নানা জল্পনা ক্রমে ফিকে হতে হতে শেষ পর্যন্ত একেবারেই মুছে গেল। তারা মাসিমা বলে কোথাও যে কেউ ছিল আর তাকে গলা কেটে খুন করে তাকে হোগলা কলমির বনের তলায় পুঁতে দেওয়া হয়েছিল, সেই কথাটা পর্যন্ত হারিয়ে গেল গ্রাম থেকে। আর আমার মনের সামনে ওই বাঁশবনটা যেন তার সমস্ত হিংস্র তাৎপর্যে স্পষ্ট হয়ে উঠল। সেই বনবেড়াল, সেই বেজির থাবায় খরিশ গোখরোর রক্তমাখা ছেঁড়া ছেঁড়া শরীর, সেই দুপুরের ভুতুড়ে হাওয়ার শুকনো পাতা আর বাঁশের শব্দ, কখনো বা খুন ধরা বাঁশের ফুটো থেকে বাতাসের ধাক্কায় আর্তনাদের মতো একটা তীক্ষ্ণ ধ্বনি, সব মিলে একটা যোগফল টেনে আনল। তারা মাসিমার খুন। তারপর থেকে ও পথে চলাই আমি ছেড়ে দিলুম। নেহাত দরকার হলে 1.5 মাইল ঘুরে ডিস্ট্রিক্ট বোর্ডের কাঠের সাঁকো পার হয়েছি, কিন্তু ওই বাঁশবন দিয়ে আর নয়। আমি জানতুম যে কোনো নির্জন দুপুরে, যে কোনো নিঃসঙ্গ বিকেলে একটা রাক্ষুসে দ্বারকাক হঠাৎ খা খা করে ডেকে উঠলে ওই বাগানের ভেতর তারা মাসিমার সঙ্গে আমার ঠিক দেখা হয়ে যেতে পারে। যে তারা মাসিমার গলার 12 আনা জবাই করার মতো কাটা, অথচ যার উগ্র নীল চোখ থেকে ঘৃণার হলকা ছুটে আসছে আমার দিকে। এইখানেই পারুল কাকিমার সঙ্গে সম্পর্ক আমার শেষ হতে পারত। হলো না। আরও 1 বছর পরে একটি রাত, 11টা বেজে গেছে,
গ্রাম ঘুমিয়েছে অনেক আগেই। শুধু খালের ধারে ধারে চাপ বাঁধা জোনাকি, দূরে দুটো চারটে দপদপানো আলেয়া। কোথাও বাঁশের সাঁকোর ওপর এত রাতেও হঠাৎ কেউ পার হয়ে যাচ্ছে। তার টর্চের আলো, জলের শব্দ, নৌকোর শব্দ, খালের জলে নুয়ে পড়া বনের ভেতর সাপ আর মাছের শব্দ, কুকুরের ডাক, আর অনেক দূর থেকে চৌকিদারের আওয়াজ, জাগো জাগো। আমি খাট থেকে খুলে নিয়েছি আমাদেরই একটা একমল্লাই নৌকো। সেই নৌকোয় পারুল কাকিমা একা যাত্রী। আমি তাকে চুপি চুপি পৌঁছে দিতে চলেছি স্টিমার ঘাটে। বলরাম কাকা বেরিয়েছে শিষ্যবাড়ি। সেই ফাঁকে কাকিমা একবার মা বাপকে দেখতে যাচ্ছেন। আক্তারের হাতে চিঠি পাঠিয়ে আমাকে ডেকেছিলেন পারুল কাকিমা। যাব না বলে প্রতিজ্ঞা করেও না গিয়ে আর পারিনি। সেই 1.5 মাইল পথ ঘুরেই আমি তার কাছে গিয়েছিলুম। পারুল কাকিমা বলেছিলেন, তোকে অনেক কষ্ট দিয়েছি, কিন্তু এরপরে আর কোনোদিন তোকে জ্বালাবো না। এবার শুধু একটুখানি উপকার কর আমার, তুই আমায় স্টিমার ঘাটে পৌঁছে দে। রাত 10:30 নাগাদ আমি দত্তদের খাটলার কাছে হিজলতলায় দাঁড়িয়ে থাকব। তুই ডিঙি করে এসে আমায় তুলে নিবি। আমার খটকা লেগেছিল। বাপের বাড়ি যাবেন, এত লুকিয়ে কষ্ট করে কেন? দরকার আছে, তুই বুঝতে পারবি না। আমি চুপ করে গিয়েছিলুম। পারুল কাকিমা আবার বলেছিলেন, তোর বুঝি সাহস হচ্ছে না? সাহস হচ্ছিল না সত্যি কথাই। বুঝতে পারছিলুম সমস্ত ব্যাপারটাই কেমন গোলমেলে। তবু সে কথা আমি বলতে পারিনি। একটু পরে জবাব দিয়েছিলুম, আচ্ছা আসবো। চুপি চুপি বিছানা ছেড়ে উঠে চুরি করে ডিঙি নিয়ে এসেছিলুম। দূর থেকে দেখেছিলুম দত্তদের হিজলতলায় অন্ধকারে একটা সাদা কাপড় পরা মূর্তি স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। একবারের জন্যে আমি চমকে উঠেছিলুম। একবারের জন্যে মনে হয়েছিল কাছে গিয়ে যদি দেখি পারুল কাকিমার বদলে তারা মাসিমাই ওখানে দাঁড়িয়ে রয়েছেন। যদি ঘাটে নৌকো ভিড়োতে প্রথমে আমার সাহস হয়নি। কিছুক্ষণ আমি ইতস্তত করেছিলুম। তারপর খালের পশ্চিম দিকে ডুবে যাওয়া চাঁদের এক ঝলক রাঙা আলো হঠাৎ এসে হিজলতলায় পড়ল। আমি পারুল কাকিমাকে চিনতে পারলুম। নৌকো কাছে এগিয়ে নিয়ে এলুম। সম্পূর্ণ পাড়ের কাছে আনবার আগেই পারুল কাকিমা এগিয়ে এলেন। উঠে পড়লেন পাটাতনে। শুধু একটি কথা বললেন, চল। স্টিমার ঘাটে যাবে তো? কিন্তু এত রাতে তো স্টিমার নেই। সকালে আছে, রাতটা বসে থাকবো ওখানেই। খালের জলে জোয়ার ভাটা থমথম করছিল। আমি বইটাতে টান দিয়ে বললুম, কিন্তু কোথায় বসে থাকবেন কাকিমা? নদীর ধারে তো একটা চালাঘর ছাড়া কিছুই নেই। ঘাটবাবুরও ঘর বন্ধ। সকালের আগে তো সে আসবে না। চালাঘরেই বসে থাকবো। নৌকোর ছইয়ে ঠ্যাসান দিয়ে হাতের ছোট পুটলিটা কোলের ওপর রেখে পারুল কাকিমা বললেন, আমার কাছে এখন সব সমান। বাপের বাড়ি যাওয়ার মতো গলার সুরে নয়। সেই মুহূর্তে আমার মনে হলো, খালের এই কালো জল যে নদীতে গিয়ে পড়েছে, সে নদী কোথায় কোন সমুদ্রে হারিয়ে গেছে সে কথা যেমন কেউ জানে না, তেমনি পারুল কাকিমার খালি সাঁকোটাও এই রাত্রে এই অন্ধকারে যেখানে তলিয়ে আছে, বাখরগঞ্জ জেলার কোনো ভূগোল আজও তার সন্ধান পায়নি। চমকে বৈঠা তুলে নিয়ে আমি বললুম, পারুল কাকিমা ফিরে চলুন। না, আমার ভয় করছে। তবে তুই নেমে চলে যা। আমি পাড়াগাঁয়ের মেয়ে, নৌকো বাইতে জানি। আমি নৌকো নিয়ে যাব। এরপরে আর আমি কথা বাড়াইনি। খালের জলে ভাটার টান এসেছে। নৌকো এগিয়ে চলেছে। পশ্চিমের গাছপালার আড়ালে চাঁদ ডুব দিয়েছে। এখন শুধু জলের গন্ধ, কাদার গন্ধ, ভিজে গাছপালার গন্ধ, মাছের শব্দ, সাপের শব্দ, নৌকোর শব্দ, স্রোতের আওয়াজ, কুকুরের ডাক। চৌকিদারের হাঁক আর শোনা যায় না। আকাশে তারা জ্বলছে, ঝোপে জোনাকি জ্বলছে, কিন্তু বাঁশের সাঁকোর ওপর দিয়ে টর্চ হাতে আর কেউ পার হয়ে যাচ্ছে না। এখন শুধু আমাদেরই ডিঙা, আমি, পারুল কাকিমা আর রাত্রির পৃথিবী। বাঁকের পর বাঁক পেরিয়ে ওই অন্ধকারের ভেতরেও নদীর সাদা বুকটা সামনে জ্বলে উঠল। বৈঠার আরো কয়েকটা টানে আমি একেবারে নদীর ভেতরে এসে পড়লুম। ঘুমন্ত গ্রামের ভেতর থেকে কুকুর ডেকে উঠল। নৌকোর সামনেই আমাকে চমকে দিয়ে পরপর দুটো শুশুক উলসে গেল। নদীর ওপার নিশ্চিহ্ন, এপারের কালো কালো গাছপালার সার নিথর। কি আশ্চর্য রাত! এত বড় নদীর বুকেও এতটুকু হাওয়া নেই। চারিদিক যেন নিঃশ্বাস বন্ধ করে বসে আছে।
জলের ওপর অসংখ্য তারা দুলছে ফুলছে, ভেঙে ভেঙে একাকার হয়ে যাচ্ছে। আমি ভাটার টানে নৌকো ছেড়ে দিয়ে হাল ধরে বসে আছি, যেন নদী নয়, অদৃষ্টের স্রোত আমাদের টেনে নিয়ে চলেছে। এতক্ষণ পরে পারুল কাকিমা আবার কথা কইলেন। যেদিন সমস্ত রাত ওর রক্তমাখা কাপড় কেচেছিলুম, সেটা তো এমনই। আমার হাতের হাল কেঁপে উঠল। একটা দারুণ ঝাঁকুনি লাগলো নৌকোয়। কোথা থেকে মস্ত একটা কাঠের গুঁড়ি এসে ডিঙিতে ধাক্কা দিয়েছে। আমি বললুম, পারুল কাকিমা। পারুল কাকিমা প্রায় নিঃশব্দ গলায় বললেন, কি করব বল, তান্ত্রিক স্বামীর পুণ্যের ভাগ নিতে হবে না? আমার মাথার ভেতর বিদ্যুৎ চমকে গেল। তবে কি বলরাম কাকাই তারামাসিকে? পারুল কাকিমা জবাব দিলেন না। কিন্তু বলরাম কাকা যে শিষ্য বাড়িতে, সন্ধেবেলা লুকিয়ে চলে এসেছিলেন। দিদিকে বলেছিলেন, তোমাকে এমন জায়গায় নিয়ে গিয়ে কিছুদিন রাখবো যেখানে কেউ জানতে পারবে না তন্ত্র সাধনার ফল ফলেছিল কিনা। দিদি যে ওর ভৈরবী হয়েছিল। পারুল কাকিমার গলায় কেউটে সাপের ফোঁসানির মতো আওয়াজ উঠতে লাগলো। একজন না চাইতেই সন্তান পেল, তাই মরতে হলো তাকে। আর একজন 7 বছর চেয়েও পেল না, তাই তাকে বেঁচে থাকতে হলো। বেঁচে থাকতে হলো মরবার সাহস নেই বলে। এক মুহূর্তে সমস্ত জিনিসটা, তার কুৎসিত উলঙ্গ সত্যটা নিয়ে আমার সামনে ফুটে উঠল। মনে হলো নৌকো থেকে এখনই মাথা ঘুরে আমি পড়ে যাব জলের ভেতর। ঢেউয়ে ঢেউয়ে যে অসংখ্য তারা ফুটছিল, দুলছিল, ভেঙে ভেঙে একাকার হয়ে যাচ্ছিল, আমার চোখের সামনে তারা চাপ চাপ রক্তে পরিণত হয়ে গেল। আমি শুধু বিকৃত গলায় একটা চিৎকার করলুম। পারুল কাকিমা আবার বললেন, অনেক বেশি পুণ্য নিয়ে ও বাড়িতে আমাকে জোর করে বাঁচতে হয়েছিল। এবার দেখব সব পুণ্যের বোঝা নামিয়ে মরে বাঁচতে পারি কিনা। অন্তু, নৌকো পাড়ে ফিরিয়ে দে। সে কি কাকিমা, এ তো স্টিমার ঘাট নয়। তা হোক, এখানেই আমি নামবো। স্টিমারের দরকার নেই, এখান দিয়ে গয়নার নৌকো যায়, তাতেই আমি চলে যাব। পারুল কাকিমা, মেয়েরা তো গয়নার নৌকোয়। কথা বাড়াসনি, আমাকে নামিয়ে দে এখানেই। আপনার ভয় করছে না? না, ভয় আমার কাউকে নেই। আমি শেষবার বললুম, পারুল কাকিমা, আপনি সত্যি কি খালিশাকোটায় যাবেন? পারুল কাকিমার শুকনো একটা হাসির আওয়াজ আমার কানে এলো। হ্যাঁ, খলিশা কোটাতেই আমি যাব। আজ কত বছর পরে সেই দিনগুলোকে যখন ভাবছি, তখন আরও মনে পড়ছে খলিশা কোটার পথ ওদিকে ছিল না। যে স্রোত অজানা সমুদ্রে যায়, সেই স্রোতেই পারুল কাকিমা ভেসে গিয়েছিলেন। আর যে জল একবার চলে যায়, সে যেমন কখনো ফেরে না, তেমনই পারুল কাকিমাও আর আমাদের গ্রামে কখনো ফিরে আসেননি। শুধু আমি ভোর হওয়ার আগেই নিঃশব্দে ফিরে এসেছিলুম। বলরাম চক্রবর্তীর স্ত্রীর পালিয়ে যাওয়া নিয়ে গ্রামে যে তুফান উঠেছিল, তাতে একটি কথাও আমি বলিনি। তারপর আজ কালীঘাটে এই বুড়িকে আমি দেখলুম। দুটো মুখের রেখায় কি মিল আছে? হয়তো আছে, হয়তো নেই। পারুল কাকিমা কেন এসে শেষে ভিক্ষার জন্য হাত পেতেছেন কালীঘাটে? তান্ত্রিক স্বামীর পুণ্যফলই কি শেষ পর্যন্ত তাকে এখানে পৌঁছে দিয়েছে? মন মানতে চাইল না। যে ঋণ শোধ করবার জন্যে পারুল কাকিমা সেই অন্ধকারের পথ বেছে নিয়েছিলেন, সেই ঋণ কি সারা জীবনেও তার শোধ হবে না? হতে পারে না, এমন হতেই পারে না। তার চাইতে অন্ধকারের নদী বয়ে চলুক সমুদ্রে। সেই সমুদ্রে সব জল, সব প্রাণ, সব ঋণ মুক্তি পায়। পারুল কাকিমাও নিশ্চয়ই সেই সমুদ্রেই তার বোঝা নামিয়ে দিতে পেয়েছেন তার ছুটি। নারায়ণ গঙ্গোপাধ্যায়ের লেখা গল্প তমস্বিনী এখানেই শেষ হলো।